কতগুলো ভেবে আপন মনে হেসে উঠছে অনেক। বেচারা, সে কি আর জানে তার অপ্রতিরোধ বাসনার পরিণাম কি? জানলে হয়তো এতটাও ব্যাকুল হতো না। আবার হয়তো হতো, কেননা ভালোবাসা কি আর কোনো বাধা মানে? মানে না। ইকরা, পেছন থেকে গম্ভীর পৌরশালী কণ্ঠ কর্ণগোচর হওয়া মাত্র তড়িৎ গতিতে পেছনে ফিরে ইকরা একটি খালি ক্লাসরুমে এসে অপেক্ষা করছিল। সে করিডোর দিয়ে হেঁটে যাওয়ার সময় তাকে এখানে দাঁড়িয়ে থাকতে দেখে তাসিক সাহেব ক্লাসরুমের দরজায় দাঁড়িয়ে ডাক দেয়। ইকরা নিজেকে স্বাভাবিক করে। তাকে স্বাভাবিক হতে দেখে তাসিক সাহেব ধীর পায়ে এগিয়ে আসেন, মাঝে প্রায় অনেকটা দূরত্ব রেখে গম্ভীর কণ্ঠে বলেন, তখন কি যেন বলবে বলেছিলে? ইকরা মাথা ছাকায়, পেটে বলার মতন হাজারটা কথা থাকলেও মুখে এই মুহূর্তে একটাও আসছে না। ইকরা এবার নিজের উপর খানিকটা বিরক্ত হয়। কি জানি হঠাৎ তার কি হলো, যে কথাগুলো এখন এখানে যে কথাগুলো এখানে বলতে এসেছিল সেগুলো আদৌ বলতে পারবে তো? ইকরার মৌনতা দেখে তাসিক সাহেব সুগুচায়, প্যান্টের পকেটে হাত গোজে গম্ভীর গলায় সুতো হয়, ইকরা, কিছু কি বলবে? ইকরা আবারও মাথা ঝাঁকায়, দৃষ্টি এবার ফ্লোর থেকে তুলে তাসিক সাহেবের দিকে তাক করে। ইকরা টলমলে চোখের দিকে তাকে তাসিক সাহেব কিছুটা ভরকে যান। ভরকে যাওয়া কঞ্চি বললেন, ইকরা, আর ইউ ওকে? ইকরার কানে আদত কি কথাটি পৌঁছালো কি? সে তো এক দৃষ্টিতে তাকিয়ে আছে তাসিক সাহেবের দিকে। এতগুলো দিন এই মানুষটাকে শুধু শিক্ষক হিসেবেই দেখে এসেছে, কিন্তু আজ যে সেই দৃষ্টিতে এসেছে আমূল পরিবর্তন। আজকে যে ইকরার খুব করে ইচ্ছে করছে এই মানুষটাকে মামা ডাকতে, একটু আদর পেতে। এতগুলো বছর কেবলমাত্র নিজের পরিবার বাদে অন্য কোনো আত্মীয় স্বজনের ছোঁয়া অবধি পায়নি সে। মনটা তো একটু একটু আদর পেতেই চাইবে, তাই না? ইকরা নিজ থেকে এবার খানিকটা এগিয়ে আসে, তার দৃষ্টি এখনো তাসিক সাহেবের দিকে। প্রায় অনেকটা কাছাকাছি এসে ইকরা আচমকা তাসিক সাহেবের ডান হাতটি আঁকড়ে ধরে উঁচু করে সেটিকে নিজের কপালে ঠেকায়। তারপর মৃদু স্বরে হু হু করে কেঁদে ওঠে। আকস্মিক ঘটনা তাসিক সাহেব কিংকর্তব্য বিমোচ হয়ে দাঁড়িয়ে রইলেন। তিনি এখনও বুঝতে পারছেন না এসব হচ্ছেটা কি, মেয়েটাই বা কেন এমন উৎপাত আচরণ করছেন। তিনি হাতটি ছাড়াবার চেষ্টা করতে ইকরা সেটিকে আরো শক্ত করে ধরে আঁকড়ে ধরে, অতঃপর কান্না জড়ানো গলায় থেমে থেমেই বলে, হাতটা সরিও না মামা, আর একটু তোমার স্পর্শ পেতে দাও। আমার যে তোমাদের বড্ড ভালোবাসতে ইচ্ছে করে মামা, বড্ড ভালোবাসতে ইচ্ছে করছে। থাকে বলেই আবারও কাঁদতে থাকে মেয়েটা। এদিকে ইকরার মুখে বারবার মামা ডাক শুনে হতবাক হয়ে যায় তাসিক সাহেব। তার গলা ফুলে হঠাৎ বের হয়ে আসে কিছু প্রশ্ন। মামা? কার মামা? ইকরা, তুমি ঠিক আছো? বারবার আমায় মামা বলছো কেন? ইকরা কি এই মুহূর্তে কোনো প্রশ্নের জবাব দেওয়ার পরিস্থিতি আছে? না, নেই তো। কি করে থাকবে মেয়েটা? অনাকাঙ্ক্ষিত কিছু মুহূর্তে করা প্রশ্নের জবাব সবাই কি আর দিতে পারে? ইকরার কান্না দেখে তাসিক সাহেব কেমন বিচলিত হলেন। তিনি নিজেও বুঝতে পারছেন না এই মেয়েটার এমন কান্না দেখে তার কেন এত কষ্ট হচ্ছে। তিনি আর সহ্য করতে না পেরে জোর করে নিজের হাতটি ছাড়িয়ে নেন। ব্যাকুল হয়ে বললেন, ইকরা, আই থিঙ্ক ইউ আর নট ওকে। তোমার বাসার নম্বর দাও, আমি কালকে কল দিয়ে তোমাকে নিয়ে যেতে বলছি। তুমি আজকে বাসায় গিয়ে রেস্ট করো, কেমন? ইকরা কোনো প্রত্যুত্তর না করে চুপটি করে তাকিয়ে রইল তার মামার দিকে। চোখ দুটি দিয়ে যেন রাজ্যের বর্ষণ ছড়ছে। সে নিঃশব্দে কাঁদতে থাকে, ঠোঁট ঠোঁট চেপে। তাসিক সাহেব আর কাল বিলম্ব না করে ফটাফট নিজের পকেট হাসিয়ে ফোন বের করেন। দ্রুত হাতে ডায়াল লিস্টে ঢুকে বলতে লাগলেন, ফোন নম্বরটা বলো ইকরা। ইকরার এবার কি হলো? সে এক কথাতেই ফটাফট করে নাম্বারটি বলে দিল। তাসিক সাহেব এটা দেখে অবাক হলেন বই কি, তবু তার সকল অবাকের রেস কাটিয়ে নিজের কাজে মনোযোগ দিলেন। অতঃপর ফোনের রিং ঠুকে ব্যস্ত কণ্ঠে ইকরার দিকে তাকিয়ে বললেন ইকরার দিকে না তাকিয়ে বললেন, গার্ডিয়ানের নাম কি তোমার? ইকরা চোখ তুলে তাকায় মামার দিকে, দৃঢ় কণ্ঠে বলে, মিসেস আমরিন এহসান, ডটার অফ খায়রুল এহসান। সঙ্গে সঙ্গে থমকায় তাসিক সাহেব। সারা শরীর বেয়ে বয়ে যায় এক মৃদু বিদ্যুতের ঝলকানি। হাত দুটো আচমকা কাঁপন ধরে। তিনি তিত্তির করে কাঁপা চোখের পাতা তুলে সামনে তাকান। ঠিক তখনই ওপাশ থেকে কল রিসিভ হয়। কেউ একজন বেশ নম্রস্বরে সালাম দিয়ে কথা শুরু করে। আসসালামু আলাইকুম, কে বলছেন? তাসিক সাহেবের গলা বুঝি ধরে আসছে। হঠাৎ করে গাল বেয়ে চুপ করে গড়িয়ে পড়ে 2 ফোঁটা নোনা জল। তিনি কাঁপা কাঁপা গলায় বললেন,
আপা। ব্যাস, ডাকটি শোনা মাত্র সঙ্গে সঙ্গে ওপাশে থাকা ব্যক্তিটির ব্যস্ত হাত থেকে রানার খুন্তিটি এক ঝনঝন শব্দে তুলে পড়ে যায় ফ্লোরে। নিজেকে ভুল প্রমাণিত করতে আরেকবার জিজ্ঞেস করেন। কে? তাসিক সাহেব বোনের কঞ্চ পেয়ে আবেশে চোখ বন্ধ করে ফেলেন। বুকটায় চলছে এক ভয়ঙ্কর তোলপাড়। 20টা বছর, হ্যাঁ ঠিক 20টা বছর পর এই গলা শুনতে পাচ্ছেন তিনি। তাসিক সাহেব চোখ খুলে নিজের শার্টের হাতা দিয়ে পানি মুছলেন। দৌড়ে আসা গলায় আবারও বললেন, তোমার তোষকে ভুলে গেলে আপা? আমরিন বেগমের বুকটা কেঁপে উঠে তৎক্ষণাৎ গলা এসে ভিড় জমায় অজস্র অশ্রুধারা। নিজেকে কোনো মতে সামলে বললেন। তাসরিক? তাসিক সাহেব কান্না চোখে মৃদু হেসে উঠলেন। হ্যাঁ, তোমার তোষ। এবার বুঝি আমরিন বেগমের অশ্রুধারা আর বাদ মানল না। ছুট্টে বেরিয়ে আসলো সন্তর্পণে। হু হু করে কাঁদতে লাগলেন তিনি। থেমে থেমে বলতে লাগলেন, ভাই আমার, আমার তাসু, কেমন আছিস তুই ভাই? বাড়ির সবাই? বলতে গিয়ে থেমে গেলেন তিনি। মনে পড়ে গেল সেই 20 বছর আগের নিষেধাজ্ঞা। তাই নিজেকে আবার ইস্পাতের ন্যায় কঠিন করে বললেন। আর কল দিস না তাসু, ভাইজান জানলে কষ্ট পাবে। বলেই তিনি তাসিক সাহেবের আর কিচ্ছু বলতে না দিয়ে খট করে ফোনটি কেটে দিলেন। অতঃপর ফোনটি হাত থেকে ফেলে দিয়ে তপ্পাস করে ফ্লোরে বসে পড়েন। তারপর নিজের ভাগ্যকে দোষারোপ করে আবারও আংমাও করে কেঁদে ওঠেন পাগলের মতন। অন্যদিকে তাসিক সাহেব বোনের অসহায়ত্ব আবার ভেঙে পড়েন। ভাবতে থাকেন, আদৌ কি এই অভিশাপ তাদের পরিবার থেকে কাটবে? আবারও কি জোড়া লাগবে কিছু ভাঙার সম্পর্ক? রাত 12টা। ক্লান্ত দেহ অসাড় হয়ে আসা পা দুটোয় কোনো রকম ভর দিয়ে বাড়িতে প্রবেশ করে রৌদ্র। ইদানিং হসপিটালে বেশ চাপ যাচ্ছে তার উপর দিয়ে। আর চাপ থাকবেই বা না কেন? রৌদ্র যে এখন বেশ সুখ্যাতি সম্পন্ন একজন ডক্টর। তাছাড়া আজকে আবার একজনের সাথে দেখা করতে আসতে আসতে কখন যে এত লেট হয়ে গেল তার টেরই পায়নি সে। বাড়িতে ঢুকে কোনো রকম দেহটাকে টেনে টেনে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। করিডোর দিয়ে হেঁটে নিজের রুমের দিকে যাওয়ার আগে একবার অয়নের ঘরের দিকে তাকায়। দেখতে পায় দরজাটি আটকানো, হয়তো ঘুমিয়ে পড়েছে। রোজ রোজ থোড়াই না, তার জন্য অপেক্ষা করবে মিটা। সে কি আর এখনো বউ হয়েছে তার? বউ হলে না হয় অপেক্ষা না করে থাকলে ব্যাপক রাগ করবে। এখন আর রাগ করেই বা কী হবে? রৌদ্র আপন মনে এসব ভেবে ভেবে নিজের রুমে আসে। রুমে ঢুকে প্রথমেই হাতে থাকা অ্যাপ্রন আর স্টেথোস্কোপটি ছুঁড়ে ফেলে বিছানায়। তারপর 2 হাত দিয়ে একে একে বাটন খুলতে থাকে শার্টের বাটন সবগুলো খোলা শেষে আলমারি থেকে টাওয়াল নিয়ে চলে যায় ওয়াশরুমে শাওয়ার নিতে। প্রায় বেশ কিছুক্ষণে শাওয়ার শেষে এক হাতে চুলগুলো মুছতে মুছতে বেরিয়ে আসে রৌদ্র। কদম ফেলে এগিয়ে আসে ড্রেসিং টেবিলের কাছে। ঠিক তখনই তার নজরে পড়ে ড্রেসিং টেবিলের উপরে রাখা একটি গোলাপ আর তার নিচের একটি সাদা কাগজের দিকে। রৌদ্র ভ্রুকুটি করে তাকায় সেগুলো দিকে। তারপর হাত বাড়িয়ে গোলাপটি এক হাত দিয়ে অন্য হাতে কাগজটি খুলে পড়তে শুরু করে। ডাক্তার সাহেব, আপনার সঙ্গে আমার ভীষণ জরুরি আলাপ আছে। সেই কখন থেকে অপেক্ষা করছি আপনার জন্য, কিন্তু মহাশয়ের আসার নামগন্ধই নেই। সেই যাকে আপনি যখনই বাড়িতে আসেন প্লিজ একবার একটু ছাদের চিলের কোঠার ঘরে আসবেন। জানি হয়তো কষ্ট হবে, কিন্তু তবুও জাস্ট একটুর জন্য আসুন না হয়। ইতি, কারোর জন্য অপেক্ষারত অষ্টাদশী। রৌদ্র চিরকুটটা পরে 2 কদম পিছিয়ে যায়। পেছাতে পেছাতে হঠাৎ করে খাটের সঙ্গে ধাক্কা লেগে যায়, সেখানে বসে পড়ে। একবার চিরকুটটার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে নিজের রাগকে কন্ট্রোল করার চেষ্টা চালায়। এই মুহূর্তে রৌদ্রের যে শুধু রাগ হচ্ছে তা না, তার যে ভয় হচ্ছে, কাউকে হারিয়ে ফেলার ভীষণ রকমের ভয়। রৌদ্র চিরকুটটা হাতে রেখে 2 হাতে নিজের চুলগুলো খামচে ধরে বিড়বিড়িয়ে বলে, আল্লাহ, কি করব আমি এখন? আমি নিশ্চিত হরি এই মুহূর্তে কি চাইছে, কিন্তু আমি কিভাবে এগুলো সামাল দিব? কিভাবে? কতগুলো শেষ করে কোনো রকমে ধীর গতিতে এগিয়ে যায় ছাদের দিকে। সে প্রতিটি কদম এগোচ্ছে আর তার বুকের ভেতরে হার্টবিটটা ঠিক ততবার ফাস্ট হচ্ছে। প্রায় কিয়ৎক্ষণ বাদে রৌদ্র এসে দাঁড়ায় চিলেকোঠার ঘরের সামনে। আশ্চর্য, ঘরটি থেকে কেমন একটা মিষ্টি ঘ্রাণ আসছে। রৌদ্র আবারও চিন্তায় পড়ে যায়। নিজেকে কোনো মতে সামলে দরজা হালকা চাপ দেয়। মুহূর্তেই দরজাটি খুলে গিয়ে অন্ধকারাচ্ছন্ন ঘরটি উন্মুক্ত হয় চোখের সামনে। রৌদ্র মিহিসরে নীরবতা ভাঙে।
অরি, আর ইউ দেয়ার? ভেতর থেকে কোনো আওয়াজ আসে না। রৌদ্র এবার অধৈর্য হয়, ভ্রুকুঞ্চন করে ঘরে ঢুকে অন্ধকারে সুইচ বোর্ডের দিকে এগিয়ে যায়। সুইচ টিপতেই মুহূর্তে ঘরটি আলোকিত হয়ে যায়। রৌদ্র এবার গলায় ঝাঁঝ এনে যে না কিছু বলতে চাপে, অমনি সামনের দিকে দৃষ্টি ফেলতে সে পা খাড়া হয়ে যায়। মুহূর্তের মধ্যেই পাল্টে যায় দৃষ্টিভঙ্গি, বুকে উঠে এক মারাত্মক ঢেউ। রৌদ্র ঘন ঘন নিঃশ্বাস ফেলতে থাকে, অনবরত উদ্দেশ্য নিজেকে কোনো মতে সামলানো, কিন্তু সামনে থাকা রমণীর ঝলসানো রূপের মোহে আদৌ কি তা সম্ভব হচ্ছে এই ডাক্তারের পক্ষে? রৌদ্র পার কয়েক শুকনো ঠোক খেলে ওর এখন বড্ড তৃষ্ণার্ত মনে হচ্ছে নিজেকে। কি করবে এখন ও? রৌদ্র একবার চোখ দুটো বন্ধ করে, আবারও মেলে তাকায়। মোহগ্রস্ত নয়নে আপাত মস্তক দেখতে থাকে সামনে দাঁড়ানো অষ্টাদশীর পানে, যে কিনা এই মুহূর্তে কালো একটি জামদানি শাড়িতে নিজেকে অপরূপ সাজে সজ্জিত করেছে। কালো জামদানি অরিনকে এখন আগের চাইতে বেশি সুন্দর মনে হচ্ছে রৌদ্রের কাছে। আচ্ছা, এই রূপ এতদিন কোথায় ছিল মেয়েটার? সাজেনি কেন এভাবে কোনোদিন? কেন আজকেই তাকে এভাবে পাগল করতে উঠে পড়ে লেগেছে মেয়েটা? মেয়েটা কি জানে এই মুহূর্তে রৌদ্রের কি ভয়ঙ্কর বাসনা জাগছে মনে? জানলে হয়তো মেয়েটা লজ্জায় কুকড়ে যেত ক্ষণিকে। অরিন আজকে নিজেকে অপ্সরাদের সাজে সাজানোর বেশ উদ্যোগী নিয়েছে। এই যে পরনে তার কালো জামদানি শাড়ি, মুখে হালকা প্রসাধনী ছাপ, ছোট আঁকা গোলাপি প্রলেপ, কোমর অবধি খোলা চুল, ফ্যানের বাতাসে আবার কিছু অবাধ্য চুল মুখের উপর ছড়িয়ে আছে। অরিন সেইগুলোকে বারবার কানের পিঠে গুজে যাচ্ছে, কিন্তু অবাধ্যগুলো এতটা অবাধ্য যে বরাবরের মতো বাঁধনহারা হতে চাইছে। অরিন এবার বেশ বিরক্ত। সেই চুলগুলোকে আর না সরিয়ে সেভাবেই রেখে দেয়। থাকুক বেয়াদবগুলো এভাবেই। এতক্ষণ অরিনের হাত নাড়ানোতে তার হাতে সজ্জিত থাকা কালো রঙের কাচের চুড়িগুলো বারংবার টুংটাং শব্দ তুলছে। চুরির শব্দগুলো অরিনের কানে স্বাভাবিক ঠেকলেও সামনে থাকা মানুষটার বুকে যে তা তোলপাড় তুলতে সেই খবর কি আর অরিন রাখছে? না, রাখলো না তো। রৌদ্র বুঝি কিছুক্ষণ আগের করার রাগ ভয় সবটাই কেমন ভুলে বসেছে। হয়তো আবারও তার অবচেতন মন হারিয়েছে তার সঞ্চায়নের মোহে। হয়তো আবারও ভুলে বসেছে নিজের অদৃশ্য শিকলকে। রৌদ্র ধীর পায়ে এগিয়ে আসে অরিনের কাছে। নিজেদের মাঝে সামান্য দূরত্ব রেখে সটন হয়ে দাঁড়ায় সে। অপলক তাকিয়ে থাকে নিজের হৃদয় হরণের দিকে। আর অরিন, সে তো এখনো মাথা নিচে করে দাঁড়িয়ে আছে প্রিয় মানুষটার সামনে। ভাব এমন কেউ বুঝি তাকে আদেশ দিয়েছে এই মুহূর্তে ঘাড় সোজা করলে গর্দান নেওয়া হবে তার। অরিন বহু কষ্টে মনে মনে সাহস সঞ্চয় করে দৃষ্টি উপরে তুলে। আজকে যে ভয় অথবা লজ্জা পেলে চলবে না তার। ভালোবাসার কথা যে স্বীকার করতেই হবে। অরিন দৃষ্টি উপরে তুলতেই দুজনের দৃষ্টির মিলন ঘটে। অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে দুজন দুজনার দিকে। কি আশ্চর্য, দুজনার কারো মুখে কোনো কথা বা রা শব্দ নেই, কিন্তু চোখে চোখে যেন রাজ্যের কথা হচ্ছে দুজনের মধ্যে। অরিন সেদিকে অপলক তাকিয়ে থেকে মুচকে হাসে, তারপর নিজেকে সাহসী করতে বলতে শুরু করে, ডাক্তার সাহেব। রৌদ্র কি হলো কে জানে, সে মৃগগ্রস্ত হয়ে জবাব দেয়। জি। অরিন বিজয়ী হাসে, তারপর আবারও বলতে থাকে, পৃথিবীতে আমরা খুব কম সময়ের জন্যই আসি ডাক্তার সাহেব, কিন্তু এই কম সময়ের জন্য এসেও আমরা প্রেমে পড়ি, ভালোবাসি। আবার সেই ভালোবাসা কিন্তু সেই ভালোবাসা না, সেই ভালোবাসা হচ্ছে এক ভিন্ন হৃদয়ানুভূতি, এক তীব্র হৃদয়ানুভূতি, যেখানে ভালোবাসার মানুষটাকে নিজের চাইতেও বেশি ভালোবাসতে ইচ্ছে হয়, তাকে সব সময় চোখে হারাতে ইচ্ছে হয়, তার সঙ্গে কদমে কদম মিলিয়ে হাঁটতে ইচ্ছে হয় বহু দূর অবধি। হয়তো সেই অনুভূতিকেই বলা হয় সঙ্গীন হৃদয়ানুভূতি। এতটুকু বলে অরিন থামে, চোখ দুটো তার টলমল করছে কেমন। সে আবারও লম্বা শ্বাস টেনে বলতে শুরু করে, ডাক্তার সাহেব জানেন কি, আমি না বৃষ্টিকে ভীষণ পছন্দ করি। যদি কেউ আমায় কোনোদিন জিজ্ঞেস করে আমার জীবনের সবচেয়ে পছন্দের জিনিস কি, তাহলে আমি নির্দ্বিধায় বলবো বৃষ্টি। কিন্তু আমি আবার বলবো আপনাকে আমি বৃষ্টির মতো পছন্দ করি না। এ পর্যায়ে রৌদ্রের বুকটা কেঁপে উঠছে। সে অরিনের জীবনে অতটাও পছন্দের হতে পারেনি। অরিন এবার যেন বিশ্বজয়,
সাহস সঞ্চয় করে আরও কিছুটা এগিয়ে আসলো। নিচ থেকে হাত বাড়িয়ে রৌদ্রের গাল ছুঁয়ে দিল, অতঃপর নিরেট দৃষ্টি ফেলে বলল, আপনাকে আমি মোটেও বৃষ্টির মতো পছন্দ করি না, বরং তার চেয়েও বেশি করি। যদি জিজ্ঞেস করেন কতটা, তাহলে বলবো বৃষ্টি তো আমায় একবার ছুঁয়ে দিয়ে চলে যায়, কিন্তু আপনি হচ্ছেন আমার নিঃশ্বাসের মতো। যতদিন এই নিঃশ্বাস রবে ততদিন এই দেহে প্রাণ থাকবে। ঠিক তেমনি যতদিন রৌদ্র থাকবে ততদিন অরিনের অস্তিত্বও থাকবে। ডাক্তার সাহেব, আমি আপনাকে ভালোবাসি, খুব ভালোবাসি। হয়তো এতটা যতটা ভালোবাসলে একটা জীবন স্বাচ্ছন্দ্যে পার করে দেয়া যাবে। হ্যালো প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন পুতুল ডায়েরি প্রেজেন্টস ভালোবাসার সুন্দর সুন্দর গল্প। আমাদের কাজকে আরো সুন্দর করার জন্য আপনাদের উৎসাহ প্রয়োজন। আপনাদের উৎসাহ আমাদের অনুপ্রেরণা। ধন্যবাদ। ব্যক্ত করা নিজের অনুরক্তিগুলো এক একটা বুঝি তীরের ফলার মতোই রৌদ্রের বুকে এসে বিচ্ছে। তার খুব করে ইচ্ছে করছে অরিনকে নিজের বুকে মিশিয়ে নিতে, কিন্তু সে যে এই মুহূর্তে একেবারেই বাধা। রৌদ্র নিজেকে শক্ত করে নিজের গালের উপর থেকে অরিনের হাতটি সরিয়ে দৃঢ় চোয়াল আরও কিছুটা দৃঢ় করে। অরিন রৌদ্র হঠাৎ পরিবর্তনে ভরকে যায়, অবাক হয়ে তাকিয়ে রৌদ্রের দিকে। রৌদ্র অরিনের দিকে পিঠ ঘুরিয়ে রাজভারী গলায় বলল, অরিন, তুই ছোট থেকে আমার বাড়ির সকলের আদরের, তাই আমরা সবাই তোকে একটু বেশি কেয়ার করি, প্রায়োরিটি দিই। তাই বলে সেই এক্সট্রা কেয়ারকে তুই ভালোবাসা বলে মেনে নিবি? এতটুকুও সেন্স অফ হিউমার নেই তোর মধ্যে? কোনটা ভালোবাসা আর কোনটা কেয়ার এখনো বুঝতে শিখিসনি তুই? রৌদ্রের বলা প্রতিটি কথায় যেন অষ্টাদশীর বুক ভেঙে খান খান হয়ে উঠে। কান্নার এসে ভিড় জমায় চোখের কোণে। অরিন বহু কষ্টে শুকনো ঠোক গেলে কান্না হজম করার চেষ্টা চালায়, কিন্তু না, এ ব্যাপারে যে সে পচ্ছ কাঁচা। অরিন কাঁপা কাঁপা গলায় প্রশ্ন করে, আপনি সত্যি আমায় ভালোবাসেন না? তক্ষুনি তার কর্ণগোচর হয় এক দৃঢ় কঞ্চম। না। আপনি সত্যি আমায় ভালোবাসেন না? জবাবে রৌদ্র কি বলবে এখন? তার যে বুকটা ফেটে যাচ্ছে এই কথাগুলো বলতে গিয়ে। রৌদ্র টের পাচ্ছে তার গলা কাঁপছে, সে টের পাচ্ছে তার হৃদয়ের অসহ্য রকমের যন্ত্রণাগুলো। হঠাৎ তার গাল বেয়ে চুপটুপ করে গড়িয়ে পড়ে এক ফোঁটা অস্ত্র। রৌদ্র সন্তর্পণে অরিনের অলককে লুকিয়ে ফেলে সে অস্ত্র। তারপর গলা আগের চেয়েও দৃঢ়তা এনে বলল, না, বাসি না। অরিনের কাছে মুহূর্তে চারপাশটা কেমন অন্ধকার মনে হলো। তার সারা শরীরে ধরে যায় অসহ্য কাঁপন। কাঁপতে কাঁপতে হঠাৎ সে ফ্লোরে থপ করে বসে পড়ে। রৌদ্র তৎক্ষণাৎ পেছন ফিরে অরিনেরকে এভাবে ফ্লোরে বসে পড়তে দেখে দু কদম এগিয়ে আসে। যেই না অরিনকে ধরতে যাবে তার আগে অরিন তাকে হাত বাড়িয়ে থামিয়ে দেয়। কাঁপা কাঁপা গলায় সাবধান করে বলল, ছবে না ভাই, যেখানে আছেন সেখানেই থাকুন, আর এগোবেন না। রৌদ্র এবার নিজেকে পাগল পাগল মনে হচ্ছে। বুকে তার অসহ্য রকমের যন্ত্রণা আর মস্তিষ্ক জুড়ে বিচরণ করছে এক অদৃশ্য অমানিচার পরিণাম। রৌদ্র নিজেকে কোনো মতে সামলে বলল, অরি, পাগলামো করিস না, ওঠ বলছি। অরিনি কি হলো? সে কথা শোনা মাত্র দৃষ্টি তাক করলো রৌদ্রের পানে। সে দৃষ্টি অবলোকন মাত্র মূর্তি থমকে যায়। রৌদ্র পিছিয়ে যায় দু কদম। কি ছিল সে দৃষ্টিতে? কি এমন অদৃশ্য ক্ষমতা আছে এই দৃষ্টিতে যার জন্য রৌদ্রের মতো মানুষরা পিছিয়ে যেতে বাধ্য হলো? অরিনের হরিণী আখিদয় কান্নার ফলে হয়ে উঠেছে রক্তবর্ণ, ঠিক যেমন রূপে গোধূলির শেষ লগ্নে পুরো আকাশ রঙিত হয়, ঠিক তেমনি কাজল দিঘির চোখগুলো অসাধ্যের কাজলের রেখাকে কেমন লেপটে দিয়েছে সারা কপোলদয়ে। অরিনের তিত্তির করে কাপা উষ্ঠ গোলাপের ন্যায় পাপড়ির ন্যায় উষ্ঠপোচ বজ্র মোহনীয় সৌন্দর্যে রূপান্তরিত হয়েছে এই মুহূর্তে। কিন্তু এই সৌন্দর্য উপভোগ করার পরিস্থিতি কি আর এখন আছে? না, নেই তো। অরিন বেশ কিছুক্ষণ পর দু হাতে ভর দিয়ে বসা ছেড়ে উঠে দাঁড়ায়। নীরবতা ভাঙে কাপা গলায়, যে আমার না তার স্পর্শ আমার না বলে আর এক মুহূর্ত দেরি না করে দৌড়ে চলে যায় সিঁড়ি ভেঙে নিজ রুমের উদ্দেশ্যে। অন্যদিকে রৌদ্র, সে তো এখনো অপলক তাকিয়ে আছে ওই যে চলে যাওয়ার দিকে। অরিন চক্ষু আড়াল
হতেই রৌদ্র চিলেকোঠার ঘরের দরজা ভিতর থেকে লাগিয়ে দেয়, নিজেকে এক প্রকার বন্দি করে নেয় রুমের মাঝে। তারপর ধীর পায়ে এগিয়ে এসে ফ্লোরে পড়ে থাকা লাল গোলাপটি, যেটি অরিন এনেছিল রৌদ্রকে দেবে বলে, সযত্নে হাতে তুলে নেয়। অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে কিছুক্ষণ গোলাপটির দিকে, তারপর সেটিকে বুকে জড়িয়ে ধরে নিঃশব্দে ঠোঁটে ঠোঁট চেপে কাঁদতে থাকে। রৌদ্র ভীষণ রকমের চেষ্টা করেছে যাতে তার কান্না শব্দ এই ঘর পেরিয়ে বাইরে না যায়, কেননা পুরুষ মানুষের যে কাঁদতে নেই, তাই বলি কি পুরুষদের কষ্ট হয় না? তাদের কি মন ভাঙে না? হয়তো ভাঙে, কিন্তু সেই মন ভাঙার কোনো আওয়াজ হয় না। রৌদ্র নিজের শার্টের হাতায় চোখগুলো মুছে, কিন্তু পরে মুহূর্তে তা আবারও ভিজে ওঠে। রৌদ্র এবার ফ্লোরে বসে থাকা অবস্থায় নিজের বুকে হাত রেখে বিড়বিড়িয়ে বলতে থাকে, মাফ করে দে সানশাইন, মাফ করে দে। এদিকে চিলেকোঠার ঘর থেকে বেরিয়ে এসে অরি নিজের রুমে দরজা আটকিয়ে দরজার সামনেই পিঠ ঠেকিয়ে বসে পড়ে ফ্লোরে। বুকের ভেতরটা কেমন তীব্র ব্যথা জর্জরিত, তার নিঃশ্বাস ফেলতে বড্ড কষ্ট হচ্ছে এই মুহূর্তে। অরিন দু হাতে নিজের চুলগুলো খামচে ধরে বলতে থাকে, এত বড় ভুল কি করে করলাম আমি? কি করে কেয়ারনেস আর ভালোবাসার মধ্যে পার্থক্য বুঝতে পারিনি আমি? কেন বুঝতে পারিনি রোদ ভাই আমায় ভালোবাসেন শুধুই কাজিন হিসেবে? আমি কেন বুঝিনি আমার কোনো অস্তিত্ব নেই তার মন পিঞ্জরায়? কেন কেন কেন? বলে চিৎকার দিয়ে কাঁদতে থাকে মেয়েটা। ভাগ্যিস ঘরটা সাউন্ড প্রুফ, না হলে কি যে হতো। অরিন কাঁদতে কাঁদতে ফ্লোরে শুয়ে পড়ে, শাড়ির আঁচল খুলে পড়েছে ইতিমধ্যে। সুন্দর পরিপাটি চুলগুলো যাচ্ছে তাই অবস্থা। কিছুক্ষণ আগের লজ্জা রাঙা মুখের আদলটি এখন ছেয়ে গিয়েছে ঢের বিষাদের ছায়ায়। চোখ মুখ অতিরিক্ত কান্নার তোড়ে লাল হয়ে গেছে মেয়েটার। অরিন এবার চিৎকার থামিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে, বিড়বিড়ে বলতে থাকে, এত কষ্ট হচ্ছে কেন বুকটায়? উফ খোদা, এত কষ্ট হচ্ছে কেন? আমি কি এখন মরে যাব? এই কষ্ট কি মরণ কষ্ট আমার? এমন হাজারো আহাজারি করতে করতে সেদিন রাতটা অরিন নির্ঘুম কাটে দেয়। শুধু কি সে, একটা মানুষও যে তার মতে অশ্রুকে সঙ্গী করে কাটিয়েছে নির্ঘুম রাত। পরের দিন সকালবেলা আজকে ব্রেকফাস্ট টেবিলে সকলেই একসঙ্গে খেতে বসার জন্য বলা হয়েছিল গতকাল রাতে, কেননা আজকে রুহি আর রেহানের বিয়ের ডেট ফিক্সড করতে রেহানের পরিবারের আসবে এহসান বাড়িতে। বাড়ির যে কোনো ছোট বড় বিষয় একসঙ্গে বসে আলাপ করাটাও যেন এহসান বাড়ির সদস্যদের অন্যতম গুণ। কবির সাহেবের আদেশে মোতাবেক সকলে উপস্থিত হয় ডাইনিং টেবিলে। আই মাহিও ঘুমঘুমু চোখে উপস্থিত হয়, আর বাড়ির সবচেয়ে সর্বকনিষ্ঠ সদস্য পুতল, তিনিও চোখ রোতে রোতে চেয়ার চেনে বসে বারবার ঠুলে পড়ছেন ঘুমে। তার পাশে চেয়ারে বসে রুহি তাকে আদেশ করছে। রুহি পুতুলের কানে ফিসফিস করে বলল, পুতুল পুতুল সোনা, এত সকালে উঠতে গেলে কেন? চোখ ডলা অবস্থাতে বলল, উফ, সবার সাথে খাবো তাই। রুহি তার কথায় মুচকি হাসে। পুতুলের ফোলা ফোলা গালে চুপ করে চুমু খেয়ে বসে। তখনই পুতুল সকালে তন্দ্রা কাটি বিরক্ত হয়ে বলল, এই তোমাদের মেয়েদের এত জ্বালা, কোথায় কোথায় আমাদের মতো কিউট পিউট ছেলেদের গাল ভিজিয়ে দাও। কি একটা অবস্থা, আবার গালটা ধুতে হবে। পুতুলের মুখে এইসব কথা শুনে হতবাক হয়ে তাকিয়ে রয় রুহি। কি বলো ছেলেটা, তার গাল ভিজিয়ে দিয়েছে? রুহি এবার পুতুলের গাল টেনে বলল, বাহ, বেশ কথা শিখেছেন মনে হচ্ছে সাহেব। তাই তো পাকা পাকা কথা শিখলেন কবে শুনি? পুতুল রুহির হাত থেকে নিজের গাল ছাড়িয়ে নিয়ে বেশ ভাব নিয়ে পড়ল, পাকা কথা শিখতে হবে কেন? আমি এমনি তো বড্ড বুদ্ধিমান। ইউ নো দ্যাট লাইট। রুহি চারপানি অবাক হয়। ভাবা যায় তার হাঁটুর বয়সী ভাইটা কত কথা শিখেছে। রুহি আর কথা বাড়ল না, চুপচাপ প্লেটে খাবার নিয়ে খেতে শুরু করল। প্রায় মিনিট পাঁচেক পর সেখানে রৌদ্র এসে উপস্থিত হয়। সকলে রৌদ্রকে দেখে কিছুটা অবাক হয়, কেননা সবসময় পরিপাটি থাকা ছেলেটা আজকে কেমন যেন অগোছালো। চুলগুলো এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে কপাল অবধি। চোখে চশমাটি আজকে অনুপস্থিত, যার ফলে লাল হয়ে থাকা চোখগুলো মোটেও চোখও এড়ায় না কারো। শার্ট পরেছে তাও ইন করা নেই, দেখলে যে কেউ বলতে পারবে ছেলেটা সারা নির্ঘুম কাটিয়েছে। বাড়ির সকলের দৃষ্টি এখন রৌদ্রের উপরে। জুবাইদা বেগম ছেলের এমন অবস্থা দেখে চেয়ার ছেড়ে এগিয়ে এলেন। ছেলের মাথায় আলতো হাত বুলিয়ে বললেন, বাবা, শরীর খারাপ লাগছে তোর? চোখে মুখের এমন অবস্থা কেন? মায়ের কথায় রৌদ্র মৌনতা ভেঙে নরম গলায় বলল, না তেমন কিছু না,
জাস্ট একটু মাইগ্রেনের ব্যথা হচ্ছে। জুবাইদা বেগম ছেলের জন্য মুহূর্তে বিচলিত হয়ে উঠলেন। মায়ের এমন অস্থিরতা দেখেও রৌদ্র আজকে কেমন ভ্রুক্ষেপহীন। তার ব্যস্ত আঁকি যুগল একবার পুরো ডাইনিং জুড়ে বিচরণ করে, কিন্তু কাঙ্ক্ষিত মুখাবকে না দেখতে পেরে আশাহত হয়। রৌদ্র কোনো মতে নিজেকে স্বাভাবিক রেখে খাওয়া শুরু করে। এরই মাঝে কবি সাহেব হালকা গলা খাকারি দিয়ে সকলের দৃষ্টি নিজের উপর আনেন, তারপর গম্ভীর কণ্ঠে বলতে থাকেন আজকের পরিকল্পনাগুলো। সকলে বেশ মনোযোগ দিয়ে সবটা শুনলেও রৌদ্রের যেন সেদিকে বিন্দুমাত্র খেয়াল নেই। সে তো ডুবে আছে নিজের ভাবনায়। কবি সাহেব কথা বলার এক ফাঁকে অন্যমনস্ক হয়ে থাকা ছেলেকে দেখলেন। কথা বলার মাঝেই তার কপালে দৃশ্যমান হয় গুটি দুয়েক ভাঁজ। কবি সাহেব এবার নিজের কথা থামালেন, রাজবাড়ি গলায় ছেলের উদ্দেশ্যেই বললেন, রোদ, তুমি কি কিছু শুনছো? বাবা ডাকে তৎক্ষণাৎ সম্বিত ফিরে পায় রৌদ্র। হতবাক হয়ে বলতে থাকে, কিছু বললে? ছেলের এমন বেখেয়ালি আচরণে কিছুটা বিরক্ত হন কবির সাহেব। তিনি ঝাঁঝালো কঞ্চে বলতে যাবেন, তার আগেই তাকে থামিয়ে দিয়ে সাব্বির সাহেব বললেন, ভাইজান, আমার মনে হয় রৌদ্রের শরীরটা আজ একটু বেশি খারাপ। দেখো না ছেলেটার চেহারাটা কেমন মলিন হয়ে আছে। তুমি বরং ওর ভাগের কাজগুলো আমাদের আর অনেকের দিয়ে দাও, আমরাই করে ফেলবো ঠিকঠাক। কবির সাহেব আরও কিছু বলতে গিয়েও বললেন না। একবার আর চোখে ছেলের দিকে তাকালেন, দেখলেন সত্যি ছেলেটার চেহারাটা এক প্রকার বিধ্বস্ত হয়ে আছে। কবির সাহেব মনে মনে ক্ষুদ্র নিঃশ্বাস ফেললেন, গভীর গলায় শুধলেন, শরীর যখন এতটাই অসুস্থ তাহলে আজকে হসপিটালে না গেলেই পারো, রেস্ট করো বাসায়। কবির সাহেবের কথাকে বজ্র নরম সুরে উপেক্ষা করে রৌদ্র। না, তার প্রয়োজন নেই, আই উইল ম্যানেজ বলল। কবির সাহেব ছেলের কথা আবারও আজ চোখে তাকালেন, অতঃপর মুখভঙ্গি আগের ন্যায় করে শুরু করলেন বাকি কথাবার্তা। রাফু, দেখ না ভাই, মিষ্টিটা কি ঠিক আছে? তোকে আবার কতবার বলবো জবা, সবটাই ঠিক আছে। তুই এত টেনশন করছিস কেন বল তো? আজকে রুহির বিয়ের ডেট ফিক্সড হবে, একেবারে বিয়ে হয়ে যাবে না? রাফিয়া বেগমের করা কৌতুকে রান্নাঘরে উপস্থিত বাড়ির বাকি দুই বউ খিলখিলি হেসে উঠছে। জুবাইদা বেগম কৃত্রিম মুখ ফুলিয়ে বলল, যা, তুইও না একটা স্কোপ ছাড়িস না আমার কান টানার। রাফিয়া বেগম সহ বাকিরা আবারও হেসে উঠছে। মাইমুনা বেগম কোনো রকমে হাসি থামিয়ে বলল, বড় বউ, বলি কি তুমি না হয় রান্নাটা বাদ দাও, আমি আর মেজবু মিলে সবটা সামলে নিব। আরে না না, কি বলিস? আমি চলে গেলে এত কিছু একা হাতে সামলাবি কি করে তোরা? দরকার নেই বাবু, একসঙ্গে হাতাহাতি করে সবটা করে ফেলি বরং। কতগুলো বলে আবারও চারজন মিলে মেহমানদের জন্য খাবার প্রস্তুতে ব্যস্ত হয়ে পড়েন। বিকেল 5টা। রৌদ্র বাড়িতে এসেছে প্রায় 1 ঘন্টা হতে চলো, অথচ একবার অরিনটাকে তার সামনে বললো না। আচ্ছা, মেয়েটা কি খুব কষ্ট পেয়েছে গতকালের ব্যবহারে? সময়ের সাথে সাথে অরিনকে এক পলক দেখা তৃষ্ণাও কেমন বেড়ে চলেছে রৌদ্রর। মনে হচ্ছে এই মুহূর্তে অরিনকে না দেখলে হয়তো বুকটা ফেটে মরে যাবেও। রৌদ্র নিজেকেও আর সামলাতে পারল না। ধৈর্যের বাদ একেবারে শূন্যের কোঠায় পৌঁছে গেছে ছেলেটার। রৌদ্র হন্তদন্ত ওই ড্রয়িং রুমে চলে আসে। এদিক ওদিক খন্ন হয়ে খুঁজতে থাকে অরিনকে। কোথাও না পেয়ে আবারও সিঁড়ি বেয়ে উপরে উঠে চলে যায় ছাদে, কিন্তু না। রৌদ্র এবার ভেবে নেয় অরিন হয়তো তার রুমে আছে, তাই সে ব্যস্ত পায় ছোটে অরিনের রুমের দিকে। অরিনের রুমের দরজার সামনে দাঁড়িয়ে এসে রৌদ্র বুঝি আর ভেতরে যাওয়ার সাহস হচ্ছে না। সে কাঁপা কাঁপা হাতে দরজার নব মজুত দেয়। মুহূর্তেই লকটি খুলে গিয়ে ঘরের ভেতর উন্মুক্ত হয়, কিন্তু রৌদ্রকে অবাক করে দিয়ে ভেতরে কোথাও অরিনের টিকিটিও নেই। রৌদ্র আশাহত হয়ে নিচে নামে আলগোছে ড্রয়িং রুমের সোফায় গিয়ে বসে। মুখখানায় তার রাজ্যের আধা নেমেছে যেন। রৌদ্র কি মনে করে বুক ফুলিয়ে তার মেজমার কাছে যায়। রাফিয়া বেগম রান্নাটা সেরে কেবলই ড্রয়িং রুমে এসে দাঁড়িয়েছেন। কেবল অমনি তার সামনে শটান হয়ে দাঁড়ায় রৌদ্র। রাফিয়া বেগম রৌদ্রকে সামনে পেয়ে মুচকি হাসেন, গায়ে আদরের হাত বুলিয়ে বলেন, বাবা, শরীরটা এখন কেমন লাগছে তোর? রৌদ্র এক প্রকার কোনরূপ জবাব না দিয়ে উল্টো জিজ্ঞেস করে, মেজমা, অরিকে কোথাও দেখছি না যে, কোথায় ও? অরিনের কথা শুনে রাফিয়া বেগমের মুখটা ছোট হয়ে আসে, চোখের কোনা কেমন চিকচিক করে ওঠে। সাথে সাথে রৌদ্র সবটা খেয়াল করে বলল, কি হলো? রাফিয়া বেগম হঠাৎই কেমন করে বলতে লাগলেন,
জানিস বাবা, মেয়েটা বুঝি আমার বড় হয়ে গেছে রে। এই দেখ না, কয়েকদিন আগ অবধি যে মেয়েটা নিজের পেটের কথাগুলো আমায় না বলা পর্যন্ত শান্তি পেত না, সেই মেয়েটা আজ কেমন কথা লুকোতে শিখে গেছে নিজের ভেতরের ক্ষুদ্র ক্ষুদ্র অভিমানগুলো। রাফিয়া বেগমের কথা সম্পূর্ণ বোধগম্য হয় না রৌদ্র। সে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে থাকে তার মেজ মার দিকে। শুনতে পায় তার আরও কিছু কথা। তিনি জানিস বাবা, আজকে সকালে কি হয়েছে? বলে তিনি বর্ণনা করতে থাকেন সকালের ঘটনাগুলো। দরজা অরি, বেলা কটা বাজে সে খেয়াল কি তোর আছে? এখনো খেতে আসলি না কেন? হ্যাঁ, তার ওপর সেই কখন থেকে দরজা নক করছি, খোলার নাম অবধি নিচ্ছিস না। বলি কি হলো, আজকে কি দরজাটা খুলবি না?